আপনার প্রবাসের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? প্রবাস দূর থেকে সুন্দর। সবাই একটা মোহে পড়ে প্রবাসে আসে। আসলে সব কথা তো এখানে বলা যাবে না। দুনিয়ার লাইনে হয়তো অনেক বড় কিছু হব, এই আশা নিয়ে আমরা প্রবাসে আসি নাই। আর যদি দেশ থেকে কেউ ফিরে ভিসে আসতে চাই বর্তমান অবস্থায় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা প্রবাসীদেরকে বিশ্বাস করে না। সুসময়ের বন্ধু বটে, অনেকে হয় অসময়ে হায় হায়, কেহ কারো নয়। আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান প্রবাসী দৃষ্টিকোণে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি প্রবাসী ভাইদের জীবন, তাদের সংগ্রাম এবং অভিজ্ঞতা নিয়ে। প্রবাস জীবনে কতটা কষ্ট আর চ্যালেঞ্জ থাকে তা অনেকে জানে না। এই অনুষ্ঠানে আমরা সেই দিকগুলো নিয়ে কথা বলবো এবং জানবো প্রবাসী ভাইরা এই বিষয়গুলো কিভাবে মোকাবেলা করে। আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আবনাই ফেনী কাতারের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া আমাদের সাথে আছে। আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তিনি নিজের এবং প্রবাসী ভাইদের জীবন সম্পর্কে তিনার অভিজ্ঞতা থেকে কিছু মূল্যবান কথা আমাদেরকে বলবে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি বাংলাদেশে একটা সুনামধন্য মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করতেন, তারপরে একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে খেদমত করতেন। হঠাৎ কি এমন হলো যার কারণে আপনাকে প্রবাস বেছে নিতে হলো? জানতে চাইতেছি আপনি প্রবাসে আসার পিছনের গল্পটা। প্রবাস নিয়ে আপনাকে আমার একটা প্রশ্ন ছিল, জি। এর জবাবে আপনি বলেছিলেন প্রবাস দূর থেকে সুন্দর। আচ্ছা, তো আমিও যখন প্রবাসী ছিলাম না, স্বদেশী ছিলাম, আমার কাছে প্রবাসটা দূর থেকে অনেক সুন্দর মনে হয়েছে। যে কারণে আপনি সুন্দর প্রবাসকে গ্রহণ করেছেন, একই কারণে আমিও দূর থেকে দেখা সুন্দর প্রবাসকে গ্রহণ করেছি। এটা বাস্তব মনে হয় প্রবাস দূর থেকে সুন্দর, কিন্তু কাছাকাছি আসার পরে এটার বাস্তবতা আমাদের সবার অনুভব হয়। সবাই একটা মোহে পড়ে প্রবাসে আসে, জি। আপনিও হয়তো ওটার যে ভুক্তভোগী। আমরা যারা মাদ্রাসার লাইনে পড়ালেখা করছি, দুনিয়ার লাইনে হয়তো অনেক বড় কিছু হব, এই আশা নিয়ে আমরা প্রবাসে আসি নাই। তবে যতটুকু দরকার দেশ থেকে একটু ভালো থাকার জন্যই এখানে আমরা আসছি। তো বাস্তবতা হলো, দেশে থেকে আমরা প্রবাসের সম্পর্কে যতটুকু আইডিয়া করি, যতটুকু ধারণা করি, এখানে সম্পূর্ণ বিপরীত। তো আপনি তো প্রবাসে আসছেন, প্রবাসে আসার পরে আপনার প্রবাসের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? আসলে আমার প্রথম দিন বা আপনারা যে কয়জন আসছেন আমার পরে, আপনাদের প্রথম দিনের মধ্যে ডিফারেন্স আছে। আমরা আপনি প্রবাস আসার পরে যেদিন আসছেন এর পরের দিন আমি জিজ্ঞাসা করছি যে কেমন লাগতেছে প্রবাস, এর জবাবে আমাকে বলছিলেন আমার কাছে প্রবাস মনেই হচ্ছে না। তো আমাকে কেউ প্রশ্ন করলে হয়তো আমার জবাবটা আরো কঠিন থাকে। এখন আমরা ওইটাই জানতে চাইতেছি কেমন ছিল আপনার প্রথম দিনের অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা আসলে সব কথা তো এখানে বলা যাবে না। বিয়ে করার 7 মাস পরে আসছি। তো সাধারণত আমি প্রবাসে আসতে চাই নাই। আমি যখন খেদমতে যাই আমার 2টা টার্গেট ছিল, হয়তো বিয়ে না হয় বিদেশ। বিদেশে আসলে তখন বিয়ে করব না, আর যদি ওই সময় আমি বিয়ে করি তাহলে বিদেশ আসবো না। এটা ছিল আমার ব্যক্তিগত খেয়াল। তো আল্লাহর কি হুকুম, যখন আমার বিয়ে হয়, বিয়ের পর বিদেশের ভিসাটাও হয়ে যায়। এটা তো মনে হয় বিদেশের ভিসা হলে সাধারণত দেশের সবাই খুশি হয়। তা আমার যেদিন বিদেশের ভিসা হয়েছে এমন খবর আসছে, সেদিন আমি কান্না করছি, আমি খুশি হই নাই। ওই যে সবাই বলে না বিয়ের পরে রিজিক বাড়ে, হয়তো সবাই ওরকম কিছু ভাবছে। অনেকে এভাবে ধারণা করছে। তবে আমি মনে হয় প্রথম হব যে আমার ভিসা আসার পরে ভিসার কপিটা আমার পকেটের মধ্যে যে বাস করা ছিল, এক পর্যায়ে এটা বাস পড়ে বাজে বাজে ভেঙে গেছে। ফ্যামিলি থেকে বলা হয়েছিল এ মনে হয় বিদেশ যাবে না। আমাকে যখনই জিজ্ঞাসা করা হয় কি রে যাবি কবে, আমি বলি যে আগামী সপ্তাহ, আগামী মাসে। মানে বাড়িতে ফ্যামিলিকে এভাবে বুঝাচ্ছিলাম যে যাবো যাবো, কিন্তু দিলের মধ্যে আমার তখন আগ্রহ ছিল না। যে যাই হোক, সকল বাধা বিপত্তি অতিক্রম করে তো প্রবাসী হয়ে গেছেন। অবশেষে চলে আসে প্রবাস জীবনে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? নিজের পায়ে দাঁড়ানো। প্রবাসে প্রত্যেকের একটা টার্গেট থাকে, ভালো একটা চাকরি নেওয়া। আর আমরা মাদ্রাসার লাইন থেকে যারা আসছি, আমাদের টার্গেট ছিল বা আমার ব্যক্তিগতভাবে খেয়াল ছিল এখানে ভালো মসজিদ পাবো, মসজিদের লাইনে খেদমত করব। এটাই ছিল আমার প্রথম টার্গেট। দীর্ঘ 11 বছরের মধ্যে
বেশিরভাগ সময় আমি মসজিদের সাথেই ছিলাম। এটা অবশ্যই খুশির বিষয়, আমার কাছে ভালো লাগার বিষয়। টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে টার্গেটের থেকে একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে, তবে বিদেশের বাড়িতে জুমা পড়াচ্ছি, ঈদের নামাজ পড়াচ্ছি, বিভিন্ন দেশের মানুষ পিছনে নামাজ পড়তেছে, সম্মান করতেছে, আচ্ছা, এটা অনেক বড় পাওয়া। দুঃখিত আমরা আপনার পুরো গল্প শুনতে পারতেছি না সময় সংকীর্ণতার কারণে। আমরা আরো অনেক কিছু আমাদের জানার আছে, প্রশ্ন অনেক কিন্তু সময় অল্প, ওই কারণে আমরা আরো কিছু প্রশ্ন করতে চাই। আপনি কি প্রবাসে আসছেন, এটা কি আপনি কোম্পানির বিষয়ে আসছেন নাকি ফ্রি বিষয়ে আসছেন? আসার পরে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? বাস্তবতা হলো ফ্রি ভিসা বলতে তো কিছু নাই, আর ফ্রি ভিসা বলতে মার্কেটে যে কথাটা প্রচার আছে, প্রকাশ আছে, ওই দিক থেকে চিন্তা করলে প্রবাসে ফ্রি ভিসাই আসছে। ফ্রি ভিসা মানিতে হলো ওই যে অনেকে আজাদি ভিসা বলে, ফ্রি ভিসায় আসলে ফ্রি থাকা যায়, কামকাজের ঝামেলা নাই। কোম্পানি ভিসায় আসলে রাত্রে যদি কেউ এখানে আসে, সকাল থেকে ডিউটি শুরু হয়ে যায়। তো যারা ফ্রি ভিসায় আসে মোটামুটি ফ্রি থাকা যায়, কামকাজের কোনো ঝামেলা নাই। আর যদি দেশ থেকে কেউ ফ্রি ভিসা আসতে চাই বর্তমান অবস্থায়, আপনি তো যেহেতু ফ্রি ভিসা আসছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে কিরকম প্রস্তুতি নিয়ে আসার জন্য বলবেন? তিনটা অভিজ্ঞতা নিয়ে আসতে বলবো আমি, যারা নতুন আসতে চাইবে। দুইটা কাজের অভিজ্ঞতা, আর একটা হলো ল্যাঙ্গুয়েজ। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা ল্যাঙ্গুয়েজের ভিতর কোন ভাষাটাকে সবচেয়ে প্রধান? আমি যে দেশে যাব ওই দেশের ভাষাকে প্রথমত আমরা গুরুত্ব দিতে হবে। আমরা যদি মিডল ইস্টে আসি, অবশ্যই আরবিকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি কেউ ইউরোপে যাই, অবশ্যই ইংরেজিতে গুরুত্ব দিতে হবে। আমরা এই ব্যাপারে বিশেষ করে বাংলাদেশিরা যথেষ্ট অলস, আমরা ল্যাঙ্গুয়েজে অনাগ্রহী। এখানে এসে যখন আমরা ধরা খাই, আমরা যখন সমস্যার সম্মুখীন হই, তখন বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। কাজ না পাওয়ার পিছনে সম্ভবত এটা সবচেয়ে বড় একটা এটা অন্যতম কারণ। কারণ আমি তো কাউকে বুঝাইতে পারতেছি না যে আমার কাজ লাগবে। অনেকের কাজ জানে হ্যাঁ, কিন্তু সেটা বুঝতে পারে না, প্রকাশ করতে পারে না, ল্যাঙ্গুয়েজ দুর্বলতার কারণে। আপনার প্রথম দিনের কাজের অভিজ্ঞতা কেমন ছিল? আসলে আমরা যারা মাদ্রাসার লাইন থেকে পড়ালেখা করে প্রবাসে আসি, তো আমাদের ধারণা বা আইডিয়া থাকে এখানে এসেও আমরা ওই লাইনের কাজ করব, মসজিদে যেন কেন? মসজিদ, মাদ্রাসা বা আমাদের লেবাস, সিরাত, সুরত এগুলো ঠিক রেখে যেন কাজ করতে পারি। তো আসার পরে আমার প্রথম কাজটা আমার মোয়াফেক হয় নাই। এই বাইরে একটা কাজের ব্যবস্থা হয়েছিল, সেখানে আমরা অনেকে উপস্থিত ছিলাম। গাড়ি আসবে, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো দেখা যাচ্ছে গাড়ি আসার পরে সবাই তাড়াহুড়া করতেছে কার আগে কে গাড়িতে উঠবে এবং সিট নিবে। তো আমি কিন্তু, যেহেতু আমাকে পাঞ্জাবি ড্রেস চেঞ্জ করতে হবে, ওয়ার্কারের ড্রেস পরতে হবে, বিষয়টা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছিলাম না। সবাই গাড়িতে উঠতেছে, আমি গাড়ির পিছনে গিয়ে দাঁড়িয়ে আছি এবং আমি আবেগ ধরে রাখতে পারিনি, ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এক পর্যায়ে মানুষ খুঁজাখুঁজি করে আমাকে বের করে নিয়েছে। প্রবাসী হলে দেশের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কেমন থাকে? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তো দিন দিন কমে যায়। এটা কমার পিছনের কারণ কি? কমার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হলো কর্মব্যস্ততা, আরেকটা হতে পারে টাইমিং এর ডিফারেন্স, যেমন কাতারের সাথে বাংলাদেশের 6 ঘন্টা 3 ঘন্টা ডিফারেন্স। আরেকটা হতে পারে, এটা আমার গবেষণা, যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরা প্রবাসীদেরকে বিশ্বাস করে না। এই যে টাইমিং এর ডিফারেন্স এবং কর্মব্যস্ততা, দুইটার কারণে যখন আমাদের যোগাযোগ কমে যায়, যোগাযোগ কমে যাওয়ার কারণে স্বদেশের সবাই মনে করে যে সে প্রবাসে ভালো আছে, ভালো ইনকাম করতেছে, এজন্য আমাদেরকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে বা যোগাযোগ কম করতেছে। অবিশ্বাসের অন্যতম কারণ হলো এটা। প্রবাসী ঈদ বা বড় অনুষ্ঠানগুলো কিভাবে কাটান? প্রবাসীরা এগুলো কিভাবে কঠিন প্রশ্ন কাটায়? করে বলছেন। আমি তো লম্বা টাইম হয়ে গেছে প্রবাসে। ঈদের দিন এখনো নিজেকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। আমরা যারা বাংলাদেশি সংস্কৃতিতে বড় হয়েছি, আমাদের ঈদের অন্যতম আনন্দ হলো ঈদের নামাজ শেষ করে আপনজনদের কবর জিয়ারত করা, এরপরে দ্রুত বাড়িতে গিয়ে মায়ের সাথে দেখা করা, বাবার সাথে দেখা করা, ছোটদেরকে সালামি দেওয়া, ছোটদেরকে সালামি দেওয়া, বড়দের থেকে সালামি নেওয়া। এখানে আমি ঈদের দিন খুব কষ্ট পাই। ঈদের নামাজের পরে মোলাকাত শেষে আমি মসজিদের মধ্যে গিয়ে দরজা লক করে শুয়ে থাকি, বসে থাকি এবং আমি ইমোশনাল হয়ে যাই। আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে এই সময় আমি কোথায় যাব। এই সময় তো আমার ঘরে যাওয়ার কথা, আমি মায়ের সাথে কথা বলার কথা,
মায়ের সামনে বসে চ্যামাই খাওয়ার কথা। সেজন্য আমি ঈদের দিন খুব কষ্ট পাই। তো প্রবাস জীবনে আপনি পরিবার, আত্মীয় স্বজন এবং দেশ থেকে নিজেকে দূরে রাখতে কিভাবে মানিয়ে নিয়েছেন? তো আমরা যারা প্রবাসী, আমরা যারা পুরুষ, আমাদের জীবনটা সংগ্রামের মধ্যেই বয়ে যাচ্ছে। যখন মন খারাপ হয়, আত্মীয়দের থেকে দূরে আছি, এটা মনে আসলেই মন ভেঙে পড়ে। হঠাৎ যখন আমি নিজেকে পুরুষ ভাবি যে আমি পুরুষ, তখন শক্ত হয়ে যায়। প্রবাস জীবনে আপনি সবচেয়ে যে জিনিসটির অভাব অনুভব করেন সেটা কি? মা, আম্মাকে খুব মিস করি, আম্মার অভাব অনুভব করি আমি। প্রবাস জীবনে আপনার সবচেয়ে ভালো অভিজ্ঞতা কি? ভালো অভিজ্ঞতা কেউ কারো না। সবার স্বার্থে এখানে এত শক্তভাবে আমি বলবো না, আমি বলবো কেউ কারো না। সুসময়ের বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। প্রবাসে নিজের রাস্তা, নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। যখন আপনি ভালো থাকবেন, ভালোরা আপনাকে খুঁজে নেবে। যখন আপনি খারাপ পজিশনে থাকবেন, আপনাকে অনেকে বোঝা ভাবতে শুরু করবে। এটা বাস্তব। সেজন্য আমি এক কথাই বলেছিলাম, কেউ কারো না। আপনার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ সম্মানজনক অবস্থানে আছি। আল্লাহর ঘরে আছি, জুমা পড়াচ্ছি, ঈদের নামাজে খুতবা দিচ্ছি, আরবি অনারবি, সারা দুনিয়ার অনেক কান্ট্রির মানুষ এই পিছনে নামাজ পড়তেছে, মানুষ এহতেরাম করে, সম্মান করে। এটা অনেক বড় ব্যাপার। তবে অর্থনৈতিকভাবে আরেকটু ভালো থাকার চেষ্টা করা। প্রবাসে বাংলাদেশিদের অবস্থা, তাদের হতাশা এবং এই হতাশা থেকে বেরিয়ে এসে কিভাবে সফলতা অর্জন করবে? আমি যেটা ব্যক্তিগতভাবে গত 8-10 বছরের অভিজ্ঞতা, প্রবাসীদের অবস্থা সম্মানজনক না। বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যারা আমরা কাতারে আছি, আমরা ইনকাম সবাই করতেছে, কম বেশি সবাই ইনকাম করতেছে, তবে অবস্থানটা সম্মানজনক না। আমি আশা করি, দোয়া করি যে আমাদের যারা বাংলাদেশি এখানে আমরা আছি, আমাদের অবস্থানটা যেন সম্মানজনক হয়। ইনকাম বেশি হোক আমি এটা বলি নাই, কিন্তু অবস্থানটা, কর্মস্থলটা যেন সম্মানজনক হয়। এখানে অধিকাংশ বাংলাদেশি যে কাজগুলা করে সম্মানজনক না। অল্প কয়েক % লোক সম্মানজনক অবস্থানে আছে, পরিচয় দেওয়ার মতো। কিন্তু আকসার ম্যাক্সিমাম কাজ করতেছে যেটা উল্লেখ করার মতো না। আমি কাজকে ছোট করতেছি না, হেও করতেছি না, সব জায়েজ। তবে আরও সম্মানজনক অবস্থানে যেন আমাদের বাংলাদেশি প্রবাসীরা থাকে, এটা প্রত্যাশা। নতুন করে যদি কেউ প্রবাসে আসতে চায়, বিশেষ করে কাতারে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? যে কোনো কাজ করব, হালাল যদি হয়, হালাল যদি হয়, যে কোনো কাজ করব, এই মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। যদি আসার আগে কেউ ঠিক করে রাখে যে আমি এই ধরনের কাজ করব, এই ধরনের কাজ করব না, তাহলে এখানে এসে লং টাইম তাকে বেকার থাকতে হবে এবং পেরেশানি ভোগ করতে হবে। আমাদের বাংলাদেশি যারা আমরা আছি, তারা বেশিরভাগই আমরা শিক্ষিত কিন্তু কাজের অভিজ্ঞতাহীন। এখন তাদের উদ্দেশ্যে মানে কি কি কাজ শিখে আসলে এখানে প্রবাসী একটা, যেটা আপনি বলবেন, সম্মানজনক অবস্থানে যেতে পারবে? আলেম গাইরে আলেম, যারা হুজুর অথবা হুজুর না, কমপক্ষে 2টা কাজ আমি শিখে আসার জন্য বলবো। একটা হলো ড্রাইভিং আর একটা হলো কম্পিউটার। এই 2টা কাজ যদি কারো ভালো জানা থাকে, ভালো কম্পিউটার জানে, এরকম লোক খুব কম আছে বেকার। এবং যারা ভালো কম্পিউটার জানে, এটা তো অফিসিয়াল কাজে নিয়োগ পায়, সেটা সম্মানজনক হয়। এবং ন্যূনতম যদি এটা ড্রাইভিংও জানে, যে সে কম্পিউটার চালাতে পারবে না, সে ABCও পারে না, কোনো অভিজ্ঞতা নাই, তাহলে অন্তত ড্রাইভিংটা যেন সে জানে। এই 2টা কাজের কোনো একটা কাজও যদি কারো জানা থাকে, একদম অসহায়িত্ব বোধ এখানে করবে না। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি? আমরা যে প্রবাসী দৃষ্টিকোণ নামে যে অনুষ্ঠানটা করতেছি প্রবাসীদেরকে নিয়ে, এটা সম্পর্কে যদি আপনার প্রবাসী দৃষ্টিকোণ সম্পর্কে আমার মন্তব্য হলো, তো প্রবাসী দৃষ্টিকোণটা আমার কাছে মনে হচ্ছে দিন দিন প্রবাসীদের মুখপাত্র হয়ে যাচ্ছে। আমাদের ভিতরের অনেক কথা যেগুলি জমে আছে, আমরা মুখ খুলে বলতে পারতেছি না। আমাদের মুখটা খোলার জন্যই মনে হচ্ছে যেন এই প্রবাসী দৃষ্টিকোণের আত্মপ্রকাশ। আমি প্রবাসী দৃষ্টিকোণের সার্বিক সফলতা কামনা করতেছি এবং অনেক দূর এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। আপনাদের হাত ধরে প্রবাসী দৃষ্টিকোণ অনেক দূরে এগিয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে আপনার প্রবাস জীবনের ব্যস্ত সময়ের মধ্যে মূল্যবান কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ আপনার সাথে পরবর্তী অন্য কোনো অনুষ্ঠানে কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের প্রবাসী দৃষ্টিকোণের বিশেষ অনুষ্ঠান। ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।